হ্যালো, হ্যালো, কে বলছেন? আমি কি আমি কি পৃথার সাথে কথা বলতে পারি? মানে আপনি? তুই কি পৃথা? হ্যাঁ, আমি পৃথা বলছি। আপনাকে তো ঠিক চিনতে পারলাম না। আমি নিতু, মানে যোগমায়া কলেজের নিতু। নিতু মানে নিতা ব্যানার্জি? হ্যাঁ, হ্যাঁ, হ্যাঁ। এতদিন পর কেমন আছিস? বলছি। কোথায় আছিস এখন? সব বলছি রে। আগে বল, তোর বাচ্চা হতে দেরি হচ্ছিল কেন? কোন ডাক্তার দেখিয়েছিস? অ্যাঁ, ঠিক কি অসুবিধা হচ্ছিল তোর বল না রে। দাঁড়া, বাচ্চা হতে দেরি হচ্ছিল মানে? কি সব হঠাৎ করে এত প্রশ্ন করছিস? তাছাড়া এতদিন পর যোগাযোগ হলো, কোনো কুশল বিনিময় নয়? ও সরি রে। আসলে আমি খুব ডিস্টার্ব জানিস। বিয়ের ৮ বছর হয়ে গেল তো, কিন্তু এখনো কোনো বাচ্চা হয়নি। আমি জাস্ট নিতে পারছি না রে। তোর বাচ্চা হয়নি? তা তুই ডাক্তার দেখিয়েছিস? এটা তো ডাক্তারি কাজ। হ্যাঁ, হ্যাঁ, জানি এটা ডাক্তারের কাজ। তবুও ডাক্তার তো অনেক দেখালাম রে। জয়িতার কাছে শুনলাম তোরও নাকি সেম প্রবলেম ছিল। অনেক দেরিতে বাচ্চা হয়েছে তোর। তাই তাই তোর নাম্বারটা নিলাম ওর কাছ থেকে। প্লিজ আমায় একটু হেল্প কর না রে। এ কি রে বাবা, দাঁড়া, এত তাড়াহুড়ো করিস না। এত কথা বলা তো ফোনে সম্ভব না। আগে বল তুই কোথায় থাকিস? চলে আয় একদিন, দেখা করি আমরা। আমি মধ্যম গ্রামে থাকি। আর শুনলাম তুই নাকি নাগের বাজারে থাকিস। হ্যাঁ, হ্যাঁ, তাহলে তো কোনো ব্যাপারই না। হ্যাঁ, একদম। এই শোন, তুই আমার ফ্ল্যাটে একদিন চলে আয়, ছুটির দিন দেখেই। তুই তুই আমার ঠিকানাটা নে। পেনটা নিয়ে আসি, দাঁড়া। হুম, তাহলে অ্যাড্রেসটা লিখে নে। সি অ্যাপার্টমেন্ট 47-এর বি, আর এন মুখার্জি রোড। ও, আর এন মুখার্জি রোডে থাকিস? হ্যাঁ, হ্যাঁ, 3rd ফ্লোরে থাকি। বল কবে আসবি? এই শোন, আমি আমি না সামনের রোববার রিপোর্ট আনতে যাব আমার। আমি একটু বাপের বাড়ি যাচ্ছি বলে তোর বাড়ি থেকে ঘুরে আসব। এখন আর কোনো কথা বলবো না, কেমন? এখন রাখছি রে। ওকে, ওকে, ঠিক আছে। তাহলে সামনের রোববার। বাই বাই। হুম। নিতু, আয়, দাঁড়া, ফ্যানটা চালিয়ে দি। বস, ওখানে বস। হুম, চেহারাটা কি করেছিস তুই? যোগমায়া কলেজের ডাকসাইটে সুন্দরী সেই নিতু? তোর কি যে বলিস না। জানিস, কলেজের সব ছেলেরা তোকে পছন্দ করতো বলে আমরা মনে মনে সবাই তোকে হিংসে করতাম। বাজে বকিস না তো। চোখের নিচে কালি, কি হাড়জিড় চেহারা করেছিস রে। কেন এরকম চেহারা হয়েছে তোর? বল, কি আর করব বল। শ্বশুরবাড়িতে বাচ্চা করে সারাক্ষণ কানের কাছে গঞ্জনা লাঞ্ছনা শেষ নেই। একই আলোচনা, যেই আসুক এ কথা সে কথা হওয়ার পর সেই এক আলোচনা যে বাচ্চা হয়নি, বৌমা বাজা। আমি আর ঠিক থাকতে পারছি না জানিস, জাস্ট নিতে পারছি না রে। জানি, আমি সব জানি। এটাই আমাদের সমাজ। সব। আচ্ছা, আমি তো শুনেছি তোর স্বামী তো ব্যাংক এমপ্লয়ি, তার মানে যথেষ্ট শিক্ষিত। তিনি এসব লাঞ্ছনার বিরুদ্ধে তোকে পাশে দাঁড়ান না? কোনো প্রতিবাদ করে না? প্রতিবাদ? উল্টে কি বলে জানিস? বাজাকে বাজা বলবো না তো কি বলবে? আমি নাকি ওদের পরিবারে অনেক বিরাট ক্ষতি করেছি জানিস। আবার বলবে আমার জন্য নাকি ওদের বংশ রক্ষা হলো না। এইসব নাকি ক্ষতি। আমি নাকি নারী জন্মের কলঙ্ক। আমার নাকি বেঁচে থাকার কোনো অধিকার নেই। ছি। এইসব কথা শুনতে হয় জানিস আমাকে, আমার হাজব্যান্ডের কাছ থেকে। ছি। সে কি, এত অশিক্ষিতের মতো কথাবার্তা! তুই এসব কথা কাকু কাকিমাকে জানিয়েছিস? তারা কি বলে? তারা তোর পাশে নেই? পাশে মা বাবা দাদা বৌদি সবাইকে বললে ওরা সব রাগ করে। ওদের নাকি সব সহ্য করতে হয়, এই সব আমাকে বলে। আবার বলে তুই মুখ বুজে সব সহ্য করবি, কোনো রকম জবাব দিবি না, যা বলে সব শুনবি।
ওরা তো বলবেই ওদের একমাত্র ছেলের বউয়ের বাচ্চা হলো না, বিয়ের পর যদি কোনো বাচ্চা না হয় তাহলে কি পরিবার পূর্ণতা পায়, এই সব বলে। আরো বলে ওদের পরিবারের স্বপ্ন নাকি পূরণ করতে পারিনি, আর তার জন্য ওরা নোংরা কথা যাই বলুক সব আমাকে সহ্য করতে হবে। এ বাবা, সে কি! তবে এসব বিপদের সময় বাড়ির লোকজন যে পাশে দাঁড়ায় না সে আমি জানি। আমার মাসির মেয়ে জানিস কত চেষ্টা করলো, কত অপারেশন, কাটা ছেঁড়া, এক্সপেরিমেন্টের ওপর এক্সপেরিমেন্ট, তারপর কি হলো? হাজারটা ডাক্তার, কবিরাজ, ঝাড়ফুঁক, তন্ত্রমন্ত্র, কিছুই বাকি নেই, মুখ বুজে সয়ে গেল মেয়েটা। তারপর তারপর তার বাচ্চা হলো। ধুর, কোথায় বাচ্চা! মা হওয়ার চেষ্টা করতে করতেই তো মেয়েটা মরে গেল একদিন। আরে, সেরকম পরীক্ষা করতে করতে আমি কেন মরি না রে? একদম বাজে কথা বলবি না তো, একদম বাজে কথা বলবি না। তোর বরে সব পরীক্ষা করানো হয়েছে? না। কেন? ডাক্তার বলেছিল তো, কিন্তু ও করেনি। বাহ! কেন? মানে শাশুড়ি মা করতে দেয়নি, বলেছেন ঠাকুরের মানত করা তার ছেলে, কোনো দোষ টোষ নাকি ওর নেই, ওর ছেলের নাকি কোনো দোষই থাকতে পারে না। বাহ 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 বাহ, তার কোনো দোষ নেই? না, তার ছেলে সম্পূর্ণ সুস্থ। বাহ বাহ বাহ। আর তুই বাড়ির আর সমাজের চাপে বাচ্চা নিতে যাচ্ছিস, আর তোর পাশে তোর বাবা মা শ্বশুর শাশুড়ি কেউ নেই। তুই একটা মানসিক বিপর্যয়ের মধ্যে দিয়ে চলেছিস, ডিপ্রেশনের মধ্যে দিয়ে যাচ্ছিস তুই। জানি জানি, এই অবস্থায় যদি বাচ্চা পেটে আসে, 10 মাস 10 দিন গর্ভে ধারণ করতে তুই সুস্থ থাকতে পারবি মানসিক দিক থেকে? পারবি? পারবো না তো জানি তো, সুস্থ থাকতে পারছি কই। সুস্থ বাচ্চার জন্ম দিতে পারবো নাকি আমি জানি না, কোনো গ্যারান্টি নেই। সুস্থ বাচ্চার জন্ম দিতে না পারলে আরো বড় সমস্যার মধ্যে পড়বি তো। সব জানি, সব জানি, আমি দেখেছি। বাচ্চা হলে, বাচ্চা হওয়ার পর মা বাচ্চাকে একঘরে করে রাখে, দেখাশোনা করা, দেখাশোনা করে না, ভালো করে খেতে দেয় না, জানিস তুই, টাকা পয়সা দেয় না। তুই আগে নিজেকে সামলা, মেন্টালি সুস্থ হ, তারপর তুই বাচ্চা নেওয়ার কথা ভাববি। আচ্ছা, বাচ্চার জন্ম না দিয়েও তো বাচ্চার মা হওয়া যায় রে। জানি জানি তো, অপর্ণার কথা মনে আছে তোর? অপর্ণা, ওই যে উত্তরবঙ্গ থেকে এসেছিল, হ্যাঁ হ্যাঁ, কি সাদাসিধে বল মেয়েটা, কিন্তু পড়াশোনায় কি সিরিয়াস ছিল। জানি তো, ও পড়াশোনায় খুব ভালো ছিল, আর কি মন দিয়ে পড়াশোনা করতো জানিস। ওর অ্যারেঞ্জ ম্যারেজ হয়েছিল, খবরের কাগজে বিজ্ঞাপন দেখেই ওর বিয়ে হয়েছে। ও তো বাচ্চা নেয়নি, ও তো বাচ্চা দত্তক নিয়েছে। তাই নাকি? হ্যাঁ। ওর কি কোনো সমস্যা ছিল রে? না না না, ওর কোনোই সমস্যা ছিল না। বিয়ের আগে ও ওর হবু বরকে স্পষ্ট জানিয়ে দিয়েছে, যতখানি ধৈর্য আর আত্মত্যাগ সময় লাগে একজন সন্তানকে মানুষ করতে, ততখানি সময় ওর কাছে নেই। আসলে আসলে কি বলতো, ও ও তো খুব বড় পোস্টে চাকরি করে, তাই না? ও বলেছে শুধুমাত্র মা হতে হবে বলেই ও একটা বাচ্চাকে পৃথিবীতে এনে বাচ্চাটাকে কষ্ট দিতে পারবে না। আর ও একদম ঠিক বলেছে জানিস, কাজের মেয়ে বা আয়াকে দিয়ে ও বাচ্চাকে মানুষ করতেও পারবে না, আর ওভাবে বাচ্চা মানুষ হয়ও না। ওর শ্বশুর বাড়িতে ও সব মেনে নিয়েছে। তাই? হুম। ও শাশুড়ি তো ভীষণ ব্রড মাইন্ডেড, ওরা হবু বৌমার সব কথা মেনে নিয়েছে। মনে ভাব, কিন্তু দত্তক নিয়েছে যে বললি, তাহলে তো একই সমস্যা। তাহলে বাচ্চা দেখাশোনাটা কে করবে? বাচ্চা বাড়িতে আনেনি তো। হ্যাঁ, ওরা তো একটা অনাথ আশ্রম থেকে 4টে বাচ্চা দত্তক নিয়েছে। বাচ্চাগুলো আশ্রমেই থাকে, ওদের খাওয়া পড়া দেখাশোনা সমস্ত খরচা অপর্ণা চালায়। আর ছুটির দিনে আশ্রমে আসে ওরা হাজব্যান্ড ওয়াইফ মিলে, বাচ্চাদের নিয়ে হইচই মজা করে। বছরে এক আধবার যখন ছুটি টুটি পায় তখন বাচ্চাদের নিয়ে বাইরেও যায় বেড়াতে। বাবা কি ভালো, বল। একদম একদম। অপর্ণা কি বলে জানিস, এভাবেই ও নাকি মাতৃত্ব উপভোগ করছে। সেটা তো ঠিক, আমিও বলবো, যথেষ্ট সময় ও ধৈর্য দিয়ে মানুষ করার মানসিকতা না থাকলে শুধু শুধু জন্ম দিয়ে জনসংখ্যা বাড়ানোর কোনো মানে নেই রে। আর বংশ রক্ষার কথা বলছিস, কটা পূর্বপুরুষের নাম আমরা মনে রেখেছি বলতো, যে বংশ বংশ করছি। ঠিক বলেছিস,
তবে তোর শ্বশুর বাড়ি মেনে নেবে না এসব দত্তক নেওয়া। না না, এসব মেনে নেবে না ওরা, বংশ ছাড়া কিছু বোঝেই না। তা তুই অন্যভাবেও তো ভাবতে পারিস। তুই কখনো চাকরির চেষ্টা করেছিস? তোর তো এমএ ডিগ্রি আছে রে, কে দেবে রে আমায় চাকরি? এমন এমএ ডিগ্রি ঘরে ঘরে আছে রে বাবা। এমএ ডিগ্রি যেমন ঘরে ঘরে আছে, তেমন তোর থেকেও কম ডিগ্রি জানা ছেলে মেয়েকেও আমি দেখেছি চাকরি করতে। আসলে এটা হচ্ছে একটা মানসিকতা। আমি তোকে বলছি, তুই চেষ্টা করলে তোর নিজের ভরণ পোষণ চালানোর মতো কাজ তুই পেয়ে যাবিই যাবি। ওরা বাড়ির বাইরে বউকে চাকরি করতে দেবে না, তাহলে আর কি? এটা তো ইগোর লড়াই। ওরা বউকে বাড়ির বাইরে চাকরি করতে দেবে না, তাহলে আর কি? বাড়ির ভেতর বসে ওদের গঞ্জনা শোন আর কান্নাকাটি কর। শোন, তুই যখন আমার কাছে এসেছিস তখন তোকে একটা ভালো সাজেশনই আমি দেব। তো ভালো করে ভেবে দেখ। একতরফা তুই বহু চিকিৎসা করালি, তোর বর নিজের কোনো পরীক্ষা করাবে বলে তো আমার মনে হয় না। আর এভাবে দিনের পর দিন চলতে পারে না। লাঞ্ছনা করে ওখানে আর কতদিন পড়ে থাকবি? তোর নিজের জীবন, তুই নিজের মতো করে বাঁচ। তুই আগে একটা কাজ জোগাড় কর। এ কি বলছিস তুই? কাজ করলে যে আমাকে ওরা ওই বাড়ি থেকে তাড়িয়ে দেবে, তখন স্বামী ছেড়ে দেওয়া মেয়েদের যে কেউ আবার ঘর ভাড়াও দেয় না, এ কথাটাও তুই জানিস না। তুই বল, তখন আমি রাস্তায় রাস্তায় ঘুরবো? কেন জানবো না? এ কথা আমার থেকে আর বেশি কে জানবে বল? মানে মানে কি? কি বলছিস তুই? সঞ্জয় দা, সঞ্জয় দা, সঞ্জয় দা আর আমাদের মধ্যে মিউচুয়াল সেপারেশন হয়ে গেছে। সে কি? কেন? অনেক চেষ্টা করেছিলাম। আত্মীয় স্বজনরা বোঝালো যে একটা বাচ্চা কাচ্চা হলে নাকি সঞ্জয় ঘরমুখী হবে। অনেক ডাক্তার টাক্তার দেখিয়ে টেকিয়ে তিতলিকে আনলাম, তবু কই রে, সঞ্জয় তো আর ঘরমুখী হয়নি। আজ একটা মেয়ে তো কাল আর একটা মেয়ে নিয়েই পড়ে থাকে। সঞ্জয় দা যে এরকম মানুষ আমি তো ভাবতেই পারিনি রে। বাইরে থেকে দেখে এরকম বোঝা যায় বল? তিতলিকে দেখতে আসে না? না না, ভেঙে যাওয়া সম্পর্ককে কি সেরকম ভাবে সামাল দেওয়া যায় রে? আমি জানতাম যে সঞ্জয় ঘরে ফেরার ছেলে নয়, তবু লোকের কথা শুনে সঞ্জয়কে ঘরমুখী করার জন্য নিজে হাজারটা চিকিৎসা করিয়ে তিতলিকে গর্ভে ধারণ করলাম। যদিও তিতলি এসে আমার অনেক অপূর্ণতাকে দূর করে দিয়েছে, কিন্তু যে উদ্দেশ্যে ওকে আনলাম সেই উদ্দেশ্য কি পূর্ণ হলো? ও যেরকম ফুর্তি নিয়েছিল তেমনই থাকলো। কি বলছিস তুই? আর আমাকে দেখ, তিতলিকে একটা সুস্থ পরিবেশ দেবার জন্য সব ছেড়ে মেয়েকে নিয়ে আমাকে একা বেরিয়ে আসতে হলো। সব যন্ত্রণা কি মেয়েদের ভোগ করতে হবে? হ্যাঁ, বল। আর আর আমার উপর দিয়ে যে কি বয়ে গেছে তোকে তা বলে বোঝাতে পারবো না। কাউকে পাশে পাইনি, কাউকে না। অনেক কষ্টে এই ফ্ল্যাটটা কিনে এখন আছি। সব সময় আমার মেয়েটাকে নিয়ে চিন্তা হয়। এক রাত যদি আমি অসুস্থ হই বা বিপদে পড়ি, তখন সমাজ এসে আমাকে আর আমার তিতলিকে দেখবে? বল, দেখবে? শুধু লোকের কথা শুনে আমি কত বড় এত নিয়ে ফেললাম। আমরা মেয়েরা বড্ড লোকের কথা শুনি রে। পরিবার, আত্মীয়, পাড়ার লোক কি বলবে তাদের কথা শুনি, কখনো নিজের কথা শুনি না। তুই তুই একদম ঠিক বলেছিস রে। আমাকেও তো সারাক্ষণ লোকের কথাই শুনতে হয়। আমাকেই না, সব মেয়েদেরকেই শুনতে হয় বলতে পারিস। কিন্তু দেখ, আমাকে চিকিৎসা করার জন্য লোকেরা বলে, পাড়ার লোকেরা বলে, অথচ আমার হাজব্যান্ডকে চিকিৎসা করানোর জন্য কেউ বলে না। সে নিয়ে কেউ কিছু বলেও না, ওর তো কিছু থাকতেই পারে না। ওরও তো কিছু থাকতে পারে, কেউ বলবে না। থাকতেই পারে। সেই জন্যই তো তোকে আমি বলছি, অনেক তো একতরফা যুদ্ধ করলি, কথা শুনলি, গঞ্জনা সহ্য করলি, লোকেরা অনেক কিছুই বলবে। তুই তো চিকিৎসাও করালি। তুই আগে নিজে কিভাবে বাঁচবি সেই সিদ্ধান্তটা নিজে নে। বাচ্চা হচ্ছে না বলে এদের গঞ্জনা সহ্য করে ওখানে পড়ে পড়ে মার খাবি? ওখানে পড়ে না থেকে সসম্মানের সাথে বাঁচার চেষ্টা কর। এই এই তুই মাথা নিচু করে কি শুনছিস রে? হ্যাঁ, কি শুনছিস? মাথা নিচু করে মুখ তোল, মাথা উঁচু কর। তুই কোনো অন্যায় করিসনি যে তোকে মুখ নিচু করে থাকতে হবে। নিজেকে শক্ত কর।
কোথাও যাওয়ার জায়গা না পেলে আমার ফ্ল্যাটে এসে তিতলির আর একটা মা হয়ে থাকতে পারবি না তুই? কি বড় মনের পরিচয় দিলি রে তুই, হ্যাঁ? এত বড় কথাটা তুই আমাকে বললি। হ্যাঁ, তবে ও তো দুটো মা পাবে। তোর সাথে আলাপ হয়ে সত্যি আমি তোকে নতুন করে চিনছি, জানছি, কত কিছু জানছি রে। সিদ্ধান্ত কিন্তু তোকেই নিতে হবে। তোর জীবনের সিদ্ধান্ত তোকেই নিতে হবে। তোর সাথে এতদিন পর দেখা হলো, ভাগ্যিস জয়িতার সাথে সেদিন বাজারে দেখা হয়েছিল, তোর নাম্বারটা নিয়ে তোকে ফোন করলাম। তাই তো তোর কাছ থেকে নতুন করে বাঁচার শক্তি পেলাম। আমি ভাববো, আমি ভাববো জানিস, অবশ্যই ভাববি। আমি আমি আর এখানে বেশিক্ষণ থাকতে পারবো না জানিস, আমার সময় হয়ে গেছে, দেরি হয়ে গেছে, সেই কারণ আবার ওদেরকে জানাতে হবে। আমার আর এই প্রশ্নের জবাব দিতে ভালো লাগে না রে। এবার আমি যাই, তবে একটা কথা বলে যাচ্ছি তোকে, আমি খুব শীঘ্রই তোর সাথে আবার দেখা করব, খুব শীঘ্রই। আমি তোর সব কথাবার্তাগুলো মনের মধ্যে গেঁথে নিলাম, সব কথাগুলো। যাই রে, তুই ভালো থাকিস, তুইও ভালো থাকিস। নিজের জন্য তোকে ভালো থাকতে হবেই। একদম, একদম। তোর প্রতিটা কথা মনে রেখে আমি আবার আসবো তোর সাথে দেখা করতে।